গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হোম মেনুর ফন্ট বক্স পর্যন্ত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং। প্যারাগ্রাফ আমাদের প্যারাগ্রাফ সংক্রান্ত। প্যারাগ্রাফ কাকে বলে? আমরা যে বই পুস্তকগুলো পড়ি, এই বই পুস্তকগুলো যে প্যারা আছে, নতুন নতুন প্যারা অথবা একটা কথা, একটা কথা যখন একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে শেষ হয়, তখন আরেকটা কথা শুরু হয়। এই যে শুরু হওয়া থেকে শুরু করে শেষ হওয়া অব্দি মধ্যখানে যে লেখাগুলো থাকে এগুলোকে বলা হয় প্যারাগ্রাফ বা প্যারা। এই যে লেখাগুলো নিয়ে, ওই প্যারাগ্রাফ গুলো নিয়ে আমরা কি কি করতে পারি? যেমন একটা শিরোনাম, একটা প্যারাগ্রাফ। একটা শিরোনামের অধীনে অনেকগুলো টপিক থাকে। এই টপিকের প্রত্যেকটি আলোচনায় এক একটি প্যারাগ্রাফ। আমরা যদি এখানে লিখলাম আমার দেশ, অথবা লিখলাম আমার বাংলাদেশ। আমার বাংলাদেশ লেখার পরে আমি যখন এন্টার প্রেস করলাম, তখন আমার কার্সর পয়েন্ট নিচে চলে আসে এবং এখানে আমি লিখলাম বাথরুমে বাবা তাকেই রে। এখানে একটা প্যারা লিখলাম, তাই না? এখানে আমাদের একটা শিরোনাম আছে। শিরোনামটার নাম কি বলেন? আমার বাংলাদেশ। আমার বাংলাদেশ। শিরোনামটা আমার এই মূল আমার ম্যাটার, সেই সাইজ কি হবে নাকি একটু ভিন্নতা থাকবে? একটু বড় ভিন্ন হওয়া উচিত। তো ভিন্ন করার কিছু কমান্ড আমরা কিন্তু গত ক্লাসে শিখেছি। জি। যেমন লেখাটাকে বোল্ড করা, যেমন লেখাটাকে ইটালিক করা। তারপরে কালি করা, জি। লেখাটাকে বড় করা, এগুলো আমরা শিখেছি গত ক্লাসে। জি। লেখাটাকে যদি চাই একটু ভিন্ন ফন্ট দেওয়া, এটাও আমরা শিখেছি, তাই না? জি। এই ক্লাসে জি। আমরা শিখতে চাই এই শিরোনামটা কখনো মিডল লেফটে থাকে না, সাইডে থাকে না, মিডলে থাকে। মিডিয়ালে থাকবে। কোথায় থাকবে? মিডিলে। মিডিল। কিন্তু যদি আমরা মিডিলে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে যেতে হবে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে থেকে চারটা কমান্ড দেখতে পাচ্ছেন। একটির নাম হলো লেফট অ্যালাইন। লেফট অ্যালাইন
যেটার নাম হলো অ্যালাইন টেক্সট লেফট। আরেকটি রয়েছে সেন্টার, আরেকটি রয়েছে রাইট। আমরা সাধারণত এই তিন শব্দের সাথে পরিচিত, তাই না? জি রাইট সবাই জানি, লেফট মানে বাম, রাইট মানে ডান, সেন্টার মানে মাঝখানে, তাই না? এই জি তিনটি জি শব্দের সাথে আমরা পরিচিত, যার কারণে আমরা যদি এটা সম্পর্কে নাও জানি, সাধারণভাবে আমরা এটা বুঝে নিতে পারি, লেখাটাকে বামে, লেখাটাকে ডানে, লেখাটাকে মাঝখানে। কি বলেন? জি জি এমনটাই তো বুঝে যায়। জি 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 তা আমার এই লেখাটাকে যদি আমি মাঝখানে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে ক্লিক করতে হবে সেন্টার। আমার এই লেখাটাকে যদি আমি রাইটে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে ক্লিক করতে হবে রাইট। আমার এই লেখাটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে ক্লিক করতে হবে left। তাহলে দেখেন, আমি কিসের ডাইন বামে নিয়ে যেতে চাই? মার্জিন। কিসের ডাইন বামে নিয়ে যেতে চাই? মার্জিন। মার্জিনের মার্জিন হলো পেজের, এই হলো পূর্ণ পেজ। এই পূর্ণ পেজের মূল লেখাগুলো যে বর্ডার থেকে শুরু হয়, ওই বর্ডার গুলোকে মার্জিন বলা হয়। কি বলা হয়? মার্জিন। মার্জিন মার্জিন বলা হয়। এই মার্জিনে যদি ডান দিকে নিয়ে যেতে চান, এই মার্জিনের বামে কিংবা মিডলে আনতে চান, তাহলে আপনাকে সেন্টারে, রাইটে, লেফটে। আমার যখন যে কমান্ডটা দরকার হবে, আমি সেটাতেই ক্লিক করব। আমার বাংলাদেশ, এটি শিরোনাম। এই শিরোনামটাকে বোল্ড করা, এই শিরোনামটাকে সাইজ একটু বড় করা, এই শিরোনামের মধ্যে একটু ভিন্ন ফন্ট, ভিন্ন স্টাইল ব্যবহার করা, এগুলো কিভাবে করে গত ক্লাসে শিখে আসলাম। জি ক্লাসে আমরা শিখলাম এটাকে আমরা পেজের মাঝখানে, মার্জিনের মাঝখানে কিভাবে আনবো, সেটা আমরা জানলাম। এখন দেখেন, এই যে নিচে আমার বিস্তারিত আলোচনা আছে, এই আলোচনাটাও আমার লেফট মোড হয়ে আছে। কোন মোড হয়ে? লেফট মুড। আমি যদি এটিকে সেন্টার ক্লিক করি, তাহলে কোথায় আসবে? মাঝখানে। মাঝে মাঝে যদি রাইটে ক্লিক করি, ডাইনে। ডানে চলে যাবে। তাহলে এখন দেখেন এটি কিন্তু ডান পাশের মার্জিনের সাথে অ্যাডজাস্ট, অ্যালাইনটা একদম রাইট সাইড, তাই না? জি কিন্তু বাম পাশে কিন্তু গ্যাপ দেখা যাচ্ছে। আবার যদি আমি লেফটে ক্লিক করি, তখন বাম পাশে অ্যালাইন একদম পুরো অ্যাকুরেট অ্যাডজাস্টমেন্ট হয়ে আছে। বাট রাইট সাইড, ডান পাশটা কি হয়ে আছে? ফাঁকা হয়ে আছে, ফাঁকা আছে। তাই না? জি এই দেখেন, কখনো আমার লেখাটাকে মিডলে আনার প্রয়োজন হতে পারে, কখনো লেফটে, কখনো রাইট। কিন্তু যখন একটা প্যারাগ্রাফ লেখা হয়, সেই প্যারাগ্রাফের ম্যাক্সিমাম ম্যাটার গুলো, ম্যাক্সিমাম লেখাগুলো আমার উভয় পাশে, মার্জিনের উভয় পাশে অ্যালাইনটা অ্যাকুরেট রাখে। অ্যালাইনটা কি করতে হয়? অ্যাকুরেট রাখতে হয়। আমি এই লেখাটাকে ডাবল কপি করে দিলাম। আমার এই লেখাটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ডান পাশে কিন্তু আমার অ্যালাইনটা মিলে নাই। জি। মিলেছে? না। না মিলে নাই। কিন্তু বাম পাশটা দেখেন খুব সুন্দর ভাবে এক জায়গা থেকে শুরু হয়, তাই না? জি জি তো এই যে ডান পাশটা মিলে নাই, এর কারণ হলো লেখাটা মূলত লেফট সাইড কাট হয়ে আছে। কোন সাইড জি কাট হয়ে আছে? লেফট সাইড। লেফট সাইড। তো এই লেখাটাকে যদি আমি রাইট সাইড ক্লিক করি, তখন ডান পাশ কাট হয়ে যাবে, বাট বাম পাশ কিন্তু অ্যালাইন মিলবে না। তা আমার জি দরকার হলো উভয় পাশে কি মেলানো, অ্যালাইন, মিলানো। উভয় পাশে অ্যালাইন কি করা, সমান করা। এর উভয় পাশে অ্যালাইন সমান করার যে কমান্ড, সেটির নাম হলো জাস্টিফাই। কি নাম? জাস্টিফাই। আপনি যখন জাস্টিফাইতে ক্লিক করবেন, তখন জাস্টিফাই এর মধ্যে আরো কিছু কমান্ড আছে। রেগুলার যে জাস্টিফাই, সেটি হলো অনলি জাস্টিফাই, জাস্টিফাই লো, জাস্টিফাই মিডিয়াম, জাস্টিফাই হাই,
এগুলো এক একটা এক এক ধরনের কাজ করে। দেখেন, এই জাস্টিফাই যখন হাইতে ক্লিক করলাম, মিডলে গ্যাপ গুলো কত বড় বড় হয়ে আছে। আবার যদি আমি মিডিয়ামে ক্লিক করি, গ্যাপটা আর একটু কম। আর একটু যদি লোতে ক্লিক করি, তখন দেখবেন যে আরো কম। উভয় পাশে জাস্টিফাই হচ্ছে মিডলে যে গ্যাপ গুলো আছে, সেই গ্যাপ গুলোকে তুলনামূলক একটু ফাঁকা ফাঁকা করেই হচ্ছে। কিন্তু শুধুমাত্র যদি আপনি জাস্টিফাই দেন, তাহলে স্ট্যান্ডার্ড যে জাস্টিফাইটা, সেটাই পাবেন। তাহলে আপনি স্ট্যান্ডার্ড চান নাকি লো, মিডিয়াম, হাই চান? স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড চাই। Good. তাহলে জাস্ট। এগুলো কেন দিল? এগুলো বিভিন্ন প্রয়োজনে লাগে। হয়তো 1%, হয়তো কি 1%। নেক্সট আসেন, এই একটা প্যারার লেখাটাকে মাঝে, ডান পাশে, বাম পাশে, মিডলে অথবা উভয় পাশে সমান করার যে কমান্ড গুলো, সেটা হলো অ্যালাইন। অ্যালাইনের চারটা থাকে, চারটা কমান্ড থাকে: লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন, অ্যালাইন জাস্টিফাই। ক্লিয়ার? জি। মনে থাকবে সবার? জি। মনে না থাকলে কি পানিশমেন্ট হবে বলেন? পানিশমেন্টটা আপনি দিয়েন, কিন্তু মনে থাকা উচিত। এবার আস, এবার আসেন, ঠিক এই অ্যালাইনটের উপরে দেখতে পাচ্ছেন আমার কিছু কমান্ড দেখা যাচ্ছে। এই তিনটা কমান্ডের সেম কাজ। এই তিনটা কমান্ডের সেম কাজ। যেমন আমি এটাকে দুইটা প্যারা বানাইলাম, কয়টা প্যারা বানাইলাম? দুইটা। দুই। আর একটা প্যারা বানাইলাম, তিনটা প্যারা বানাইলাম। দেখেন, আমি যদি এটাকে সিলেক্ট করি, তিনবার ক্লিক করি, কয়বার? তিনবার। 1 2 3। তাহলে কি হলো? পুরো প্যারাটা সিলেক্ট হলো। জি। আর যদি আমি দুইবার ক্লিক করি, তাহলে এক সপ্তাহ হবে। দুইবার যদি ক্লিক করি, তখন কি হবে? এক এক সপ্তাহ। সপ্তাহ। 100। আর যদি তিনবার একসাথে ক্লিক করি, তাহলে পূর্ণ প্যারাটি কি হবে? Select হবে। রেখে দেবো। আমি সিলেক্ট করলাম, আমি এইভাবে পুরোটাকে সিলেক্ট করলাম, সবগুলো প্যারা। আমি চাচ্ছি যে আমার প্রত্যেকটা প্যারার শুরুতেই সিম্বল, সিম্বল, যেমন মাদ্রাসার নোটিশের ক্ষেত্রে দেখতে পারবেন, অথবা বিভিন্ন প্রতিষ্ঠানের নোটিশের ক্ষেত্রে দেখতে পারবেন। এত দ্বারা সকলকে জানানো যাচ্ছে যে নিম্নের নিয়ম কানুন গুলো মেনে চলার জন্য নির্দেশ করা হলো। এরপরে পয়েন্ট দেয়, কেউ নাম্বার ব্যবহার করে, কেউ অ্যারো ব্যবহার করে, কেউ টিকমার ব্যবহার করে, কেউ কেউ আবার অন্য অন্য সিম্বল গুলো ব্যবহার করে, করে কিনা? করে। জি। জি জি জি। এগুলোকে বলা হয় বুলেট এন্ড নাম্বারিং। বুলেট এন্ড নাম্বারিং। সিম্বল অথবা নাম্বার, সিম্বল অথবা কি অথবা নাম্বার, স্যাম্বল অথবা নাম্বার। সিম্বল, যেটি সেটি পাবেন হলো বুলেট। বুলেটে যদি আপনি ক্লিক করেন, দেখবেন যে এখানে কিছু সিম্বল দেখা যাবে। আপনি যখন মাউস থেকে নিয়ে যাবেন, তখন মাউসের কার্যকারিতা একটা প্রিভিউ হিসেবে আপনি দেখতে পাবেন। এই বুলেট গুলো থাকার কারণে এই পয়েন্ট ভিত্তিক যে সকল আলোচনাগুলো আছে, ওই সকল আলোচনাগুলোকে সুন্দরভাবে ফোটানো যায়। সুন্দরভাবে কি করা যায়? ওটা। ফোটানো। যেমন এগুলো দেখতে পাচ্ছেন, কি সুন্দরভাবে ফুটে নাই। আপনি সাধারণ এই লেখাটাকে দেখেন, এটা কিন্তু আলোচনা টপিক, এটা একটা টপিক, এটা একটা টপিক, এটা একটা টপিক। কিন্তু এই টপিক গুলো একটা নির্দিষ্ট সিম্বল না থাকার কারণে, কিংবা নাম্বার না থাকার কারণে এই টপিক গুলো সুন্দর দেখা যায় না। দেখা যায়? না। না। জি না। দেখা যায় না। তাহলে এই যে টপিক গুলো সুন্দর দেখা যায় না, সুন্দর করার জন্য আমার কমান্ড গুলো জানা। তার মধ্য থেকে বুলেট, এটার যে প্রতীক গুলো আছে, সিম্বল গুলো আপনি করতে পারবেন। ওইটা- যখন কোন একটা সিম্বল আপনি ব্যবহার করেন, তখন পয়েন্ট আকারে আলোচনা করা সহজ, পয়েন্ট আকারে পড়াটাও সহজ। যিনি পড়বেন তিনি পয়েন্ট ভিত্তিক করতে পারবেন, যিনি আলোচনা করবেন তিনিও পয়েন্ট ভিত্তিক আলোচনা করতে পারবেন, তাই না? জি।
তো এই যে নাম্বার গুলো বুলেট গুলো হচ্ছে এগুলো কিন্তু অটো হচ্ছে। আমি চাইলে ম্যানুয়াল ভাবে দিতে পারবো কোত্থেকে? কানের দুল থেকে। কোত্থেকে? কানের কানের দুল থেকে। কানের দুল কোথায় থাকে? ইনসার্ট। ইনসার্টে। ইনসার্টে। যাতে গিয়ে আপনি কানের দুলে গিয়ে কিন্তু বিনোদনের গুলো পাচ্ছেন। আপনি চাইলে এভাবেও ম্যানুয়ালি দিতে পারবেন, কিন্তু এই যে এটা হলো আমি ম্যানুয়াল ভাবে দিতে পারি। আমি যখন একটা কাজ করব সেখানে যদি অটো যদি থাকে তাহলে আমি কেন ম্যানুয়াল ব্যবহার করবো? জি। অটো যদি থাকে সেটা আমি কেন ম্যানুয়াল? অটো থাকার কারণে আমি যখন যে কোনো একটা মার্ক করলাম, এখন দেখেন আমি যদি এখানে ইন্টার বাটন প্রেস করি অটোমেটিক ভাবে কিন্তু নিচে আরেকটা চলে আসবে। আমি আরো কিছু লিখে গেলাম, আবার ইন্টার প্রেস করবো, এইভাবে আমি লিখে যেতে পারবো। এখন প্রশ্ন হলো, আমার সর্বশেষের মধ্যে আমার এই টিকমার্ক বসবে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? ব্যাক স্পেস দিয়ে এটি কেটে ফেলবেন। শেষ। বুঝতে পেরেছেন? জি। এখানে কি একটা একটা করে দেওয়া হচ্ছে না, সবগুলো একবারে আসবে লাইনের মাথায়? এই মানে টিক চিহ্ন গুলো একবারে সবগুলো লাইনের মাথায় দেওয়া যাবে, নাকি আমার প্রয়োজন যেখানে যেখানে সেখানে দিতে পারবো? এখানে একটা কথা আছে, যদি আপনি প্যারা শুরুতে দিতে চান তাহলে আপনাকে দিতে হবে এই জায়গাটা। আর যদি আপনি একই লাইনের ভিতরে একাধিক জায়গা দিতে চান তাহলে আপনাকে দিতে হবে কানের দুল, অর্থাৎ স্যাম্বল। প্রত্যেকে আচ্ছা। স্যাম্বল। যেমন আমি এখানটা ব্যবহার করতে চাই, এখানটা ব্যবহার করতে চাই, কারণ আমার একটা প্যারার ভিতরে একাধিক পয়েন্ট থাকতে পারে, পারে কিনা? জি। জি। তো সেক্ষেত্রে আমাকে বসাইতে হবে বুলেটের মাধ্যমে, না কেননা এখানে শিরোনাম দেওয়া হয়েছে কি, প্যারাগ্রাফ। আর প্যারাগ্রাফ। এখানে যা কার্যক্রম হবে সবকিছু কি ভিত্তিক হবে? প্যারাগ্রাফ ভিত্তিক হবে। প্যারাগ্রাফ ভিত্তিক। প্যারাগ্রাফ। যেমন ফন্ট, ফন্টের মধ্যে সকল কাজগুলো ছিল ফন্ট সংক্রান্ত। ফন্ট সাইজ ছোট করা, ফন্ট বড় করা, ফন্ট চেঞ্জ করা, ফন্ট বোল্ড করা, ফন্ট ইটালিক করা, ফন্ট Design yaar हमारे तो ফন্ট ব্লার করা। 45 ডিজাইন দিলাম নি। ঠিক নাই? তাহলে ঠিক জি। এই ফন্ট সংক্রান্ত কাজগুলো ফন্টে পেয়েছি, প্যারাগ্রাফ সংক্রান্ত কাজগুলো কোথায় পাবো? প্যারাগ্রাফ পাবো। প্যারাগ্রাফ। তো এখানে কার্যক্রম যা হবে, এখন বেশিরভাগ প্যারাগ্রাফ। মানুষ সেলফি দিয়ে টাকা তোলে। কিছু বলছেন? এটিএম কার্ড না সেলফি তুলে শেষ। এরপর আসেন, যদি বলেন যে আমার এই যে স্যাম্বল গুলো আছে এই স্যাম্বল গুলো আমার পছন্দ না, এখানে যে কয়টা স্যাম্বল আছে এই কয়টা স্যাম্বল আপনার কি না, পছন্দ না, তখন পছন্দ না। তখন আপনি চেঞ্জ লিস্ট একটা অপশন আছে। এখানে কিন্তু আরো কিছু ইয়ে আছে, এগুলোতে আপনার যাওয়া দরকার নেই। আপনি সোজা চলে যাবেন নিচে, ডিফাইন নিউ বলে। যাওয়ার পরে সেখান থেকে আপনাকে ক্লিক করতে হবে স্যাম্বল, পিকচার, ফন্ট। ফন্ট যত ভাবে দিতে চাইলে সেটা ফন্ট, পিকচার যদি দিতে চান সেটা পিকচার, আর যদি স্যাম্বল দিতে চান তবে স্যাম্বল। এই দুইটা প্রয়োজন নেই। আপনি স্যাম্বল ক্লিক করবেন। আপনি যখন স্যাম্বল ক্লিক করবেন তখন যে আপনার স্যাম্বল আছে কানের দুল, সেই কানের দুলের টপ আপ বক্সে চলে আসবে। কানের দুলের টপ আপ বক্স কি হবে? খুলে যাবে। এই কানের দুলের টপ আপ বক্স থেকে আপনি কোন ধরনের স্যাম্বল দরকার, যে ধরনের স্যাম্বল দরকার হবে আপনি বসিয়ে দেন। ওকে বাটন প্রেস করেন, আবার ওকে বাটন। হাত কিন্তু এখানে ছিল না, হাত এখানে ছিল, নো। কিন্তু এখন হাত নিয়ে আসলাম আমি। কারণ আপনার ক্লায়েন্ট তো আপনাকে বলতে পারে যে ভাই আমাকে একটা বিমান দেন, একটা কলমওয়ালা হাত দেন। তো আপনি ম্যাক্সিমাম স্যাম্পল গুলো স্যাম্পল থেকে বের করতে পারবেন এই যে। যদি এখান থেকে পছন্দ না হয় তাহলে ওখান থেকে বসিয়ে দিন। আর যদি আপনার এই জায়গার মধ্যে এগুলো উঠিয়ে দিতে চান, এই জায়গার মধ্যে ক্লিক করবেন, অর্থাৎ যে বুলেটের যে কমান্ডটি আছে সেটা দিতে। আবার যদি ক্লিক করেন তখন আবার চলে আসবে, আবার যদি ক্লিক করেন তাহলে বুলেটটা ডান হয়ে যাবে। চলে যাবে। বুলেট যদি আপনি দিতে না চান, নাম্বারিং দিতে চান অথবা রোমান চিহ্ন দিতে চান, তাহলে সেটা আপনি এখান থেকেও দিতে পারেন, 1 2 3, 1 ডট, ABC, বা সরাসরি ABC।
আপনি চাইলে এভাবেও দিতে পারেন, এখান থেকে কোনটা পছন্দ হয়, যেটা পছন্দ হবে সেটা। আরেকটা স্টাইল হলো, সেটা হলো যে আপনার নাম্বার থেকে, এ থেকে আমার রোমাঞ্চের কিছু বের হলো, এরকম কিছু কাজ থাকে। যেমন মূল আলোচনা, মূল আলোচনার মধ্যে ধরেন 5টা শিরোনাম, সেই শিরোনামের অধীনে ধরেন প্রত্যেকের ওই শিরোনামের মধ্যে আরো কিছু সাব শিরোনাম বের হয়েছে, এরকম কিছু ফরম্যাট আপনি চাইলে এগুলো থেকে ব্যবহার করতে পারেন। এগুলো আমাদের দরকার হয় না, স্যাম্পল দরকার হবে অথবা নাম্বার দরকার হবে। আমরা নাম্বারটাও রান করে দিলাম, চলে গেল। আমার মার্জিন কোথায়, এই ডাকটা আমার কি মার্জিন। কখনো কখনো এমন কিছু কাজ থাকে যে কাজগুলো সাধারণ লেখার দূরত্ব থেকে আর একটু বেশি দূরত্ব গিয়ে শুরু হয়। যেমন আপনি যখন একটা উপন্যাস পড়বেন, সে উপন্যাসে যখন চিঠি যে পাঠ আসে, চিঠির পাঠে গিয়ে দেখবেন সাধারণ লেখাটা ডান পাশে মার্জিন থেকে বাম পাশে মার্জিন পর্যন্ত লেখা হয়ে থাকলেও চিঠির পাঠটা কিন্তু একটু ভিন্ন থাকে। যেমন এই সাইড থেকে শুরু হয়, এদিকের থেকে এসে শুরু হয়, মানে মিডল পর্যায়ে শুরু হয়, তাই না? পড়েছেন উপন্যাস জি পড়েন? জি আপনারা কি জি জি উপন্যাসের জমানা পেয়েছেন? জি উপন্যাসের পেয়েছি, জমানা আমি পড়েছি। যারা অষ্টআশি, অষ্টআশি বা 90-এর পরে যারা আছেন তাদের জন্ম, তারা মনে হয় উপন্যাসের জমানা পাননি, কারণ তারা বড় হতে হতে মোটামুটি মোবাইল চলে আসে। আধুনিক যুগ চলে আসছে। মানে তখন মোবাইল চলে আসছে। মোবাইল আসার কারণে আর মানুষের কিন্তু উপন্যাসের ইয়ে থাকে না। একটা সময় আমাদের নেশা ছিল, মাদ্রাসার ছুটি মানেই হলো উপন্যাস পড়ার মানে সময়। জি আমাদের স্যার। আজকে রাত আমরা উপন্যাস পার করে দিতাম পড়ে। জমানাটা ছিল মজার জমানা। মানে একটা বিকল্প তো কিছু করতে হবে, হয়তো খেলাধুলা, না হয় বই পড়া। বলার বিষয় হলো যে আপনি ওই ধরনের উপন্যাসগুলোতে দেখবেন যেটা চিঠি পাঠ যখন আসে, যদি বলে যে প্রিয়তমা শুরু করে, যে কথা দিয়ে শুরু করলে কথা শেষ করে, সাধারণ যে মার্জিন লেখা থেকে একটু মিডল পর্যন্ত, এইটাকে আপনি কিভাবে করবেন? যেমন এই সাইড থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ইন্ডেন্ট, আপনি যখন ইন্ডেন্টে ক্লিক করবেন তখন এটি ডান পাশে যদি গ্যাপ থাকে তাহলে বাম দিকে আসবে। আবার যদি আপনি ডান পাশে থাকে তাহলে ডান দিকে আসবে। যখন ডান দিকে আমি ক্লিক করলাম ইন্ডেন্ট, তখন এটি কোন দিক থেকে ডান দিকে আসবে? বাম সাইড। কোন সাইড থেকে? সব থেকে। বাম সাইড। আর যদি আমি ঠিক এই সাইড থেকে যেটা বাম দিকে নিয়ে আসি, তাহলে আমাকে ক্লিক করতে হবে ইন্ডেন্ট। তখন আমার এই যে গ্যাপটা আছে, গ্যাপটা কোথায় যাবে? বাম দিকে আবার ক্লোজ হয়ে যাবে। বাম দিকে আবার কি হয়ে যাবে? ক্লোজ হয়ে যাবে। এটা হলো আমাদের যে প্যারা শুরুর কাজ। আপনি যদি এইভাবে এই সাইড থেকে যত ক্লিক করবেন তত ডান দিক থেকে শুরু হবে। আবার যে বাম দিকে নিয়ে যেতে চান, দেখেন আমি যখন এটা চেঞ্জ করি তখন কিন্তু এই যে ট্যাব অপশনটা এটা চেঞ্জ, দেখেন এটা ডান দিকে গেল, বাম দিকে, বাম দিকে। ওকে, জি এটা হলো আমাদের ইন্ডেন্ট। ইন্ডেন্টের কাজ হলো আমার প্যারার শুরু যেটা, এই শুরুটাকে একটু দূর থেকে শুরু করা, ইন্ডেন্টের। ইন্ডেন্টের পরে আছে হলো টেক্সট ডিরেকশন, অ্যারাবিক এন্ড জেনারেল। অ্যারাবিক এন্ড জেনারেল। জেনারেশন। তো আমরা যে আরবি কাজগুলো শুরু করি, আরবি কাজ শুরু করার জন্য যেমন রাইট টু লেফটে ক্লিক করি, আর বাংলা কাজগুলো শুরু করার জন্য লেফট টু রাইট। এটা হলো টেক্সট ডিরেকশন, যেটা আগে আমরা গত ক্লাসে বা এর আগের ক্লাসে বলেছিলাম যে ডান পাশের কন্ট্রোল শিফট ধরলে আমাদের ডান পাশে কি চলে আসবে? রাইট টু লেফটের অ্যারাবিক মোড চলে আসবে। আর যদি বাম পাশে কন্ট্রোল শিফট বাটন ধরি তখন এটি জেনারেল মোডে চলে যাবে, বলেছিলাম না? জি। ওই কাজটাই হলো আমার টেক্সট ডিরেকশন। ওই কাজটাই কি আমার টেক্সট ডিরেকশনের কাজ। এবার আসেন আমার লাইন স্পেস। লাইন স্পেস মানে হলো যেমন আমার এই লাইনটাকে আমি মার্ক করলাম, এবার আমি যখন লাইন স্পেসে যাব সেখানে দেখতে পাচ্ছেন 1.0। 1.0 মানে হলো রেগুলার। 1.15 যদি আপনি ক্লিক করেন তাহলে গ্যাপটা একটু বাড়বে। 1.5 যদি ক্লিক করেন তাহলে গ্যাপটা আরো বাড়বে।
2.0 ক্লিক করলে আরো বাড়বে, 2.5 ক্লিক করলে আরো বাড়বে, 3.0 ক্লিক করলে আরো বাড়বে। কি বাড়বে? লাইন। কি বাড়বে? লাইট স্পেস। পারবো। লাইন স্পেস মানে হলো এই যে আমার লাইনটা আছে, এই লাইনটা মানে হলো এক একটি নামাজের কাতারের মতো। উদাহরণস্বরূপ, এক একটি লাইন এক একটি নামাজের কাতারের মতো। যেমন আমার এই যে কাতারটি আছে, এই কাতারের পরে পরবর্তী কাতারের মিডলে যে গ্যাপটা আছে না, যেটাকে আমরা সেজদার জায়গা বলি, কি বলেন, আছে কিনা? নেই, কথা বলেন। কম আছে একদম। আপনার প্রথম লাইনটা ধরেন, প্রথম একটি কাতার, দ্বিতীয় লাইনটা মানে হলো দ্বিতীয় আরেকটি কাতার, উভয় কাতারে মাঝখানে একটা গ্যাপ থাকে কিনা? থাকে। থাকে। এই গ্যাপটা এই গ্যাপটা কিছু কিছু মসজিদে দেখবেন যে অনেক বড়, আবার কিছু কিছু মসজিদ দেখবেন যে এতটাই ছোট যে একজনের পায়ের নিচে আরেকজনের মাথা চলে যায়। চলে যায় কিনা? জি। এই, তো এইটাকে বলা হয় লাইন স্পেস। এই যে মিডলে যে সেজদার জায়গাটা আছে, এই স্পেসের গ্যাপটা আপনি কতটুকু দূরত্ব রাখতে পারেন। এখানে 1.0 মানে হলো এটা স্ট্যান্ডার্ড, মানে কারো মাথার নিচে, কারো লেখার নিচে আরেকটা লেখা চলে যাবে না। বুঝতে পেরেছেন? এই লেখাটাকে আমরা মার্ক করলাম, দেন প্যারাগ্রাফ ক্লিক করলাম। প্যারাগ্রাফ ক্লিক করার পরে, সরি, লাইন স্পেসিং ক্লিক করার পর যদি আমি 1.15 ক্লিক করি, তখন দেখেন এই লেখাটা পূর্বের তুলনায়, দেখেন এটা হলো স্বাভাবিক। একটু বেশি পরিমাণ করে গ্যাপ রাখবো মাঝখানে, আর একটু বেশি পরিমাণ করে রাখবো, আর একটু বেশি পরিমাণ করে রাখবো, আর একটু বেশি পরিমাণ করে রাখবো, আর একটু বেশি পরিমাণ করে রাখবো। দেখেন এক একটি নামাজের কাতারের মধ্যে এখন তিনটা লাইন দাঁড়ানোর মতো এরকম দূরত্ব, তাই না? জি। জি। যেমন ক্লিক করলাম, ক্লিক করে আপনাদেরকে মার্ক করে দেখেন এই যে আমার গ্যাপটা আছে, এই গ্যাপটা 3 যেহেতু দিয়েছি, তার মানে হলো 1 যদি স্বাভাবিক হয়, 1 থেকে 3 পর্যন্ত, তার মানে হলো আমার মাঝখানে আরো দুইটা কাতার দাঁড়ানোর মতো জায়গা ফাঁকা, তাই না? কি জি। বলেন? আমি যে লাল জায়গাটা গ্যাপ করলাম, এটা এই লাইন এবং এই লাইন মধ্যখানে যে লাইনটা আছে বা ফাঁকাটা আছে, সেই ফাঁকা, এই যে সে ফাঁকাটা আপনি দেখতে পাচ্ছেন, এটাকে আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন লাইন স্পেসের মাধ্যমে। তবে কতটুকু বাড়াবো কতটুকু কমাবো এটা নির্ভর করবে আমার লেখার উপর। আমার কিসের উপর? লেখার উপর। যেমন আপনার কাছে একটা লেখা আসবে, এই যে আপনার লেখাটা দেখতে পাচ্ছেন, লেখা হলো আপনার এতটুকু, আপনার পৃষ্ঠার মধ্যে লেখা কি এতটুকুই। কিন্তু এই এতটুকু লেখাটাকে যদি এইভাবে আপনি প্রিন্ট আউট করেন, তাহলে কাজটা সুন্দরভাবে সাজানো হলো না। কাজটা সুন্দরভাবে কি হলো না? সাজানো হলো না। সাজানো হলো না। আমি এটাকে কপি করে নিলাম এবং আমি আরেকটা পেজের মধ্যে এটিকে পেস্ট করে নিলাম, শুধুমাত্র একটা পেজকে সাজাবো বলে। আমি লেখাটাকে সিলেক্ট করলাম, লাইন স্পেস থেকে আমি 1.5 অথবা 1.5 এ গেলাম, 1.15 আছে, 1.50 আছে, মানে মিডিলে প্রায় 35 সেন্টিমিটার গ্যাপ। আমি চাচ্ছি যে এখানে 1.50ও নয় আর 1.15ও নয়, বরং 1.13 দিতে চাই। তাহলে 1.13 কি আছে এখানে? জি না। ওয়ান পয়েন্ট ফিফটিন দিলে আমার আমার পেজটি ফিল আপ হচ্ছে না, 1.50 দিলে আমার পেজ ওভার হয়ে যাচ্ছে, তাই না? জি। কি বলেন, ওভার হয়ে যাচ্ছে কিনা? আবার হয়ে যাচ্ছে। ওভার হয়ে যাচ্ছে। ওভার হওয়া যাবে না, আবার ফিল আপ করতে হবে। তার মানে সেইটা আমার এই ওই ইয়েটা কমান্ডটা আমার এখানে নেই, আছে? নাই, এটা আনতে হবে। আমাকে চলে যেতে হবে লাইন স্পেসিং অপশন। কোথায়? লাইন স্পেসিং। তার স্পেসিং অপশন। লাইন স্পেসিং অপশন যখন যাব, তখন দেখবেন যে এর মধ্যে অটোমেটিক কার্সর পয়েন্ট চলে আসবে। এখানে আমি টাইপ করলাম 1.3, 1.3, আপনি ওকে বাটন প্রেস করুন। দেখেন 1.3 ব্যবহার করাতে অনেকটা পেজ মিলেছে।
এটার গ্যাপটা দেখেন কতটুকু আর এটার গ্যাপ দেখেন কতটুকু। আমি আর একটু বাড়িয়ে দিতে চাই, আবারও লাইন স্পেসিং গেলাম, এখান থেকে আমি ব্যবহার করলাম 1.14। ও 1.14 ব্যবহার করাতে দেখা গেছে অনেকটা মিলে গেছে। আমার মনে হচ্ছে যে আমি আরেকটু বাড়াইতে পারি। তাহলে আমি কত দিলাম, 5 বাড়িয়ে দিলাম, 45। ওকে বাটন দেবো। এখন দেখেন আমার এই পেজের সাজানো গোছানোটা আর এই পেজের সাজানো গোছানোটা কি এক? না। জি না। নো, আপনার ক্লায়েন্ট আপনার থেকে কোন কাজটা চান? পরেরটা। সাজানো গুছানো যেটা সেটা। সাজানো গোছানোটা, যেটা ভরাট ভরাট দেখানো হচ্ছে, যেটা মধ্যে দেখলে মনে হবে যে না এই জিনিসটা খুব সুন্দর হয়েছে। এই ক্ষেত্রে এত পরিমাণে গ্যাপ করা যাবে না। এই ক্ষেত্রে এত পরিমাণে কি করা যাবে না, গ্যাপ করা যাবে না, যার কারণে আপনার লেখাটার মানে গেটআপটাই নষ্ট হয়ে যায়। তা আপনি এখানে কি করতে পারেন, 1.50 পর্যন্ত ব্যবহার করতে পারেন। কখনো 2 তে চলে যাবেন না, কখনো কোথায় যাবেন না, 2 তে চলে যাবেন না, 3 তে তো যাওয়া দুর্বল। ক্লিয়ার? জি। এটা হলো লাইন স্পেসিং এর কাজ। কিসের কাজ? লাইন লাইন। লাইন স্পেসিং এর ডানে দেখতে পাচ্ছেন আমার শেডিং কালার। এই শেডিং কালার কিংবা হাইলাইট কালার দুটাই সেম। দুটাই কি সেম? সেম। একটা হলো আমি যেমন আমার এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখান থেকে যদি শেডিং কালার ব্যবহার করি, তখন আমার পুরো প্যারাটাই কি হবে, কালো highlight। হয়ে যাবে। আবার যদি আমি এটাতে ক্লিক করি, এটাও হলো। তো দুটার মধ্যে দেখেন তফাৎ। এটা কিন্তু পুরো প্যারাটাই নিয়েছে কালার, এই একদম সাদা জায়গার সহ যেখানে জি লেখা জি থাকে। জি। এইটা কিন্তু নেয় নাই। কেন নেয় নাই? এটা শুধুমাত্র লেখার নিচে যতটুকু পরিমাণ লেখা আছে ততটুকু পরিমাণ লেখার নিচে হাইলাইট কালারটা করেছে। কিন্তু এটি প্যারাগ্রাফ হওয়ার কারণে পুরো প্যারাগ্রাফটাই কালার করে দিয়েছে। প্যারাগ্রাফটা কি করে দিয়েছে, কালার করে দিয়েছে। এটার মধ্যে আমি যখন কালার ব্যবহার করলাম, দেখেন এটার মধ্যে যখন আমি কালার ব্যবহার করলাম, তখন কালার কতটুকু হলো, যতটুকুর মধ্যে শুধুমাত্র লেখা যতটুকু আছে। লেখা আছে, যতটুকুর মধ্যে লেখা আছে ততটুকু কালার হয়েছে। আর এটার মধ্যে আমার পূর্ণ লাইনটাই কালার হয়ে গেছে, কেননা এই কালারটা শুধু লেখাকে ধরে নয়, বরং পুরো প্যারাটাকে ধরে কালার, এই কালারটা কি করেছে, পুরো কালারটা ধরেই কালার দিয়ে। ওকে, বুঝতে পেরেছেন তো সবাই? জি। জি জি। দেখেন পুরো প্যারাটা কিন্তু কালার দিচ্ছে, তাই না? এটা হলো আমার শেডিং। শেডিং মানে হলো আমার পুরা ইয়েটাকে, অর্থাৎ পুরা প্যারাটাকে আমার প্যারার নিচে আমাকে একটা শেডিং কালার, হাইলাইট কালার মতো কালার করে দিই। এরপর আসেন হলো আমার বর্ডার। এই বর্ডারের মূলত আপনি যদি এতটুকু লেখার মধ্যে একটা বর্ডার ব্যবহার করেন, তাহলে বর্ডারে গিয়ে আপনি অল বর্ডার দিয়ে তখন দেখবেন যে একটা বর্ডার হয়ে গেছে। লেখার নির্দিষ্ট জায়গাকে মার্ক করে আপনি এইভাবে বর্ডার দিতে পারেন, অথবা শুধু যে কোনো একটা সাইড দিতে পারেন, লেফট সাইড, রাইট সাইড, টপ সাইড। এই বুলেট বর্ডার সংক্রান্ত, যেটাকে আমরা টেবিল বলি, যেটাকে আমরা কি বলি, টেবিল। এই টেবিল সংক্রান্ত স্বতন্ত্র একটা কমান্ড রয়েছে ইনসার্ট। কোথায়? ইনসার্টে গিয়ে এই যে টেবিল, আমরা যখন এই টেবিল সংক্রান্ত আলোচনা করব, তখন এটার আলোচনা পূর্ণাঙ্গ চলে আসবে। তো এখন যদি আমি বলি আপনাকে, আপনার অনেকের মাথা ধরবে, আবার অনেকের মাথায় প্যাচ লেগে যাবে, কেননা এটার একটা ভিন্ন একটা ক্লাসের মতো অনেক বড় আলোচনা, দীর্ঘ আলোচনা। ওকে, এরপর আসেন হলো শর্ট। ওইটা নিয়ে আমি একটু ঝামেলায় আছি। ঝামেলা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে, যখন ইনসার্ট মেনুতে যাবেন তখন ঠিক হয়ে যাবে। এরপর আসেন হলো শর্ট। শর্ট মানে হলো সিরিয়াল করা। কি করা? সিরিয়াল সিরিয়াল। করা। যেমন আমার এটা হলো
2, এটা হলো গিয়ে আমার 4, তারপর এটা হলো গিয়ে আমার 3, তারপর এটা হলো গিয়ে আমার 1। এভাবে আমার যখন কোনো একটা কাজ আমি করলাম, সেই কাজটার মধ্যে যদি আমার কখনো সিরিয়াল ব্যবহার করা হয়, যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বলে যে এটা 2 নাম্বার সিরিয়ালে দাও, এটা 4 নাম্বার সিরিয়ালে দাও, এটা 3 নাম্বার সিরিয়ালে দাও, এটা 1 নাম্বার সিরিয়ালে দাও, তো তখন আপনাকে কি করতে হবে? এভাবে নাম্বার তো প্রথম আপনাকে লিখতেই হবে, এরপরে কি আপনাকে হয়তো কাট করে ওই প্রথমে নিয়ে যেতে হবে, তারপর 2 নাম্বারটা নিতে হবে, তারপর 3 নাম্বারটা নিতে হবে, নিতে হবে না এভাবে? জি জি জি। হলে তো দেখা গেছে আপনি সহজে নিয়ে যেতে পারতেন। এটাকে সিলেক্ট করলেন, কাট করলেন, 1 নাম্বারে 2 নাম্বার আগে রেখে পেস্ট করে দিলেন, 3 নাম্বারটাকে সিলেক্ট করলেন, কাট করলেন, এরপরে 4 নাম্বারের শুরুতে পেস্ট করে দিলেন। তাই না? সহজ না? 1 2 3 4 মিলে গেল। কিন্তু যখন এরকম একটু ক্যাটাগরি একটু কঠিন কাজ হচ্ছে। আসবে, যখন এমন কিছু ক্যাটাগরি কাজ আসবে, যে ক্যাটাগরি কাজের মধ্যে আপনার এরকম ছয়ে ছয়ে আপনাকে সিরিয়াল করার প্রয়োজন। বুঝতে পারলাম? জি মানে জি ধরেন স্টুডেন্টদের নাম লিখবেন, অথবা অন্য কোন একটা কাজ করলেন, যে কাজের মধ্যে এই সিরিয়ালটা হাতে লিখে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে হাতের লেখার সিরিয়াল অনুযায়ী এটাকে সিরিয়াল করেন। তো আপনি যদি এরকম 100 150 হয় তাহলে তো খবর আছে, আপনার বুঝলেন? মিলাবেন তো ঠিক আছে, কষ্ট মষ্ট করে, সময় তো যাবে, ব্রেনও যাবে, আবার ভুল হওয়ার সম্ভাবনা আছে, তাই না? জি তো এই কাজটাকে খুব সহজে আপনি করতে পারবেন। আপনি প্রথমে নাম্বার গুলো বসিয়ে নেবেন, এরপরে কি আপনি নাম্বার সবগুলোকে সিলেক্ট করার পরে আপনাকে চলে যেতে হবে শর্ট। আপনি যখন শর্টে যাবেন, তখন আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে টাইপ, টেক্সট, বর্ণমালা অনুযায়ী কি সে শর্ট করবে নাকি নাম্বার। আপনি যদি টেক্সট দেন তাহলে বর্ণমালা অনুযায়ী করুন, যেমন এ বি সি, সরিয়া আলিফ বা। বুঝতে পেরেছেন? জি যেমন dictionary, যেমন কি ডিকশনারি। এই ডিকশনারি যে আপনারা ভাবেন কিভাবে এটাকে সিরিয়াল করলো, আগে আলিফের সিরিয়াল গুলো নিয়ে আসলো, তারপর বা সিরিয়াল গুলো নিয়ে আসলো, তারপর তার সিরিয়াল গুলো নিয়ে আসলো, সরস সিরিয়াল গুলো আগে আনলো, এরপরে সরিয়ে আনলো, তাই না? জি জি জি। কম্পিউটারে কম্পিউটারে খেলা। আপনি যদি এখানে টেক্সট দেন তখন ওইভাবে সরাসরি আর দীর্ঘ সিরিয়াল নিয়ে আসবেন। আপনি যদি আলিফ টেক্সট দেন আলিফ বাতা নিয়ে আসবেন, এই দুই সিরিয়াল নিয়ে আসবেন। ঠিক আপনার টেক্সটের জায়গা থেকে আপনি এখান থেকে নাম্বার দিয়ে দেন। কেননা আমি নাম্বার অনুযায়ী সিরিয়াল করতে চাই। দেন ওকে বাটন প্রেস করেন। এখন দেখেন তো নাম্বার মিলেছে কিনা। জি ওয়াও। মিলেছে? জি তো জি এখানে 4টা বলে হয়তো আমার কাছে মানে কিছু ইন্টারেস্টিং মনে হচ্ছে না। যখন 1 150 কাজ এভাবে আপনি মুহূর্তের মধ্যে সিরিয়াল করে ফেলবেন, যেটা ঘন্টার পর ঘন্টা, দিনকে দিন আবার করা লাগতো, এটা কিন্তু আমার আমার চাকরি এক ক্লিকই জীবনে হয়ে যাবে। সবচেয়ে বড়, আমার চাকরি জীবনে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো আমি কিন্তু কাজ করতাম, আমি তেমন কাজ করতাম, কিন্তু আমার কাজ সবসময় অন্যদের থেকে আলাদা ছিল। আমার কাজটা কি অন্যদের থেকে কি ছিল? আলাদা ছিল। মানে আমি আমার কাজগুলো করেই বসে থাকতাম যেমন ভাবে, হয়তো দেখা গেছে বিভিন্ন একটা কাজ নিয়ে ইয়ে করতাম, কিন্তু ম্যাক্সিমাম সময় আমার কাজগুলোকে আমি গুছিয়ে নিতাম আমার টেকনিক, আমার কিসে টেকনিক টেকনিক ব্যবহার করার কারণে আমাকে ব্রেন ক্ষয় করে কাজ করা লাগতো কম। অন্যরা যেমন ব্রেন কাজ সারাদিন কাজ করতো, কিন্তু আমার কাজগুলোর মধ্যে ছিল ভিন্ন। আমার চাকরি জীবনে কারোর সাথে যদি কখনো দেখা হয়, তাদের থেকে খবর নেই। আমি আমার গ্রুপের কাজগুলো সবসময় অ্যাডভান্স। আমি যখন চলে আসছি তখনও আমি আমার কাজগুলোকে উঠিয়ে দিয়ে আসছি, যে কাজগুলো অন্যান্য গ্রুপের কাজগুলো এরকম আরো 2 3 মাস পরে গিয়ে সম্পন্ন হয়।
এটা বলার কারণ হলো আপনাদের আগ্রহটাকে বৃদ্ধি করা, আপনাদের জি আগ্রহটাকে জি বৃদ্ধি করা, এবং জি এটা বোঝানো যে টেকনিক ব্যবহার করে মানুষকে চলতে হবে। আপনি গাড়ি চালাবেন, গাড়ি স্পিড আপনাকে, মানে খুব স্পিড আপনি গাড়ি চালাচ্ছেন, তাই বলে যে আপনি কিন্তু অভিজ্ঞ লোক, ভুল। আপনি ব্রেনের স্পিড দিয়ে যদি গাড়ি চালাতে পারেন, আপনি সেফটি, আপনার গন্তব্যস্থানটাও খুব সুন্দরভাবে পৌঁছে দেবেন। গাড়ি চালানোর জন্য যেমন আমার ব্রেনের খেলাটা সবচেয়ে বেশি রাখতে হবে, ব্রেনের গতিটাও আমাকে যেমন রাখতে হবে, কাজের ক্ষেত্রেও আমাকে টেকনিক ব্যবহার করে কাজ করতে হবে। তাহলে কি হবে, আমার কাজ এগিয়ে যাবে। যেমন একটা দিয়ে আপনাদেরকে বুঝালাম, আমার যদি এই কমান্ডটা জানা না থাকে, তাহলে আমাকে তো কাজ করতেই হবে। বিকল্প একটা সিস্টেম হলো কাজ করে দেখাইতে হবে কোম্পানি, তাই না? উপায় নেই। কোম্পানিকে কাজ করে দেখাইতে হবে। তো সেই দেখানোটা আর আপনার এই কাজ করাটা আকাশ পাতাল নয়। আপনি যে কাজটা আপনি যে কাজটা করতেন 2 ঘন্টায়, সেই কাজটা যদি আপনি 5 মিনিটে করে সেরে ফেলতে পারেন, হয়তো আপনি কোম্পানির কাছে বললেন না, আপনি কাজ সম্পন্ন করে আপনি একটু ভিন্নভাবে মানে রিল্যাক্স মনে থাকবেন, তাই না? জি কিন্তু আপনি কাজটা যে কাজটা কোম্পানির রিল্যাক্স মোডে না থেকে নিজে কষ্ট করে ওই সময় পার করলেন, এটা কোম্পানির সাথে যেমন গাদ্দারি করলেন, আপনি নিজের শরীরের সাথে একটা গাদ্দারি করলেন। নিজের শরীরের সাথে কি করলেন? গাদ্দারি করলেন। কি? যে তুমি তো আমাকে কষ্ট ছাড়া কাজটা করাইতে পারতা, কিন্তু তুমি তো আমাকে কষ্ট দিয়ে কাজটা করাইলা। শরীর শরীর আপনাকে কি বলবে? শরীর আপনাকে কি বলবে বলেন? জালেম জালেম। কষ্ট করে এই কাজটা করাইলা। হ্যাঁ, তুমি এই কাজটা খুব সহজে করতে পারতা, কিন্তু সেই কাজটা তুমি আমাকে খাটাইয়ে করাইলা। শরীরও আমাকে একটা অভিশাপ দিবে। আর বসরা যদি জানে তাহলে তো দিবেই। বসরা তো ডিরেক্ট এভাবে বলবে, কাজ বোঝে না, অভিজ্ঞ না, কাজ জি। পারে না। বসদের শব্দ হলো এটা। বসরা তার বদয়া দিবে না, বদয়া দিবে? দিবে না। তো বসদের শব্দ হলো এগুলো, কাজ পারে না, কাজে ঢিলামি করে, কাজে কোনো মনে নাই, এই ধরনের শব্দগুলো। তো এগুলো শব্দ কখন শুনতে হবে আপনাকে? যখন আপনি কাজে অবহেলা করেন, শরীরকে কষ্ট দিয়ে কাজ করতে যাবেন তখন। কত লোক দেখেছি ভাই আমি, আমাদের সিনিয়র সিনিয়র অনেক মানুষরা ঘন্টার পর ঘন্টা কাজ করে, যে কাজটা করতে তার 5 মিনিট 10 মিনিট লাগে। সিনিয়র হয়েছে ঠিকই, কিন্তু সিনিয়ররা কাজ করে নিজেকে খাটাইয়ে করেছে, মানে ব্রেন দিয়ে করে না যে আমি কাজটাকে আরো সহজ কিভাবে করতে পারি, কাজগুলোকে এভাবে সহজ করে নিতে হবে, ব্রেন খাটাইতে হবে। কমান্ডটা যদি জানা থাকে তাহলে কাজ সহজ কিনা? জি কমান্ড যদি না থাকে, তাহলে আপনার জন্য কাজ সহজ না, আপনার জন্য কাজ কঠিন। বুঝতে পেরেছেন? জি। শর্টের কাজ হলো সিরিয়াল। এটা যে কোনো জিনিস সিরিয়াল হতে পারে, কিতাবের সিরিয়াল হতে পারে, নামের সিরিয়াল হতে পারে, নাম্বারিং এর সিরিয়াল হতে পারে। এভাবে আপনাকে শর্ট মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে আপনাকে ম্যাজিক দেখিয়ে যাবে। এরপরে যে কমান্ডটি আছে সেটি হলো আমার উলট পালট কমান্ড। উলট পালট কমান্ড মানে হলো, এটা আমার জীবনে একটা সময় প্রায় ঘটতো। আমার ছোটবেলার কথাই আপনাকে বলি, যখন আমি কম্পিউটার শিখি, 2000 সালের কথা। যখন কম্পিউটার শিখি তখন নতুন, আর তখন ইংরেজিতেও এত অভিজ্ঞ ছিলাম না, মাদ্রাসা পড়ুয়া ছিলাম। আর তখন আমাদের ওই সময়ে মানে জেনারেলের উপর খুব কম ইয়ে দেওয়া হতো, প্রেশার দেওয়া হতো। গুরুত্ব দেওয়া হতো বলতে প্রেশার দেওয়া কম হতো, মূল আমাদের বইগুলোতে প্রেশার দেওয়া হতো। যার কারণে এই শব্দগুলো আমরা বুঝতাম না বা ইয়ে করতাম না। তো কাজ তো কম্পিউটার তো শিখালো বড় ভাই। তো কম্পিউটার শিখিয়েছে যতটুকু তিনি ধরে ধরে শিখিয়েছেন আমাদের। কিন্তু এই যে একটা কমান্ড আমি কাজ করতে 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 হঠাৎ করে দেখতাম যে আমার কাজগুলো সব নষ্ট হয়ে গেছে। এটার সমস্যা সমাধানের কোন রাস্তা পাইতাম না। 1 নাম্বার রাস্তা পাইতাম না এই কারণে, তখন নেট যুগ ছিল না যে আমি ইউটিউবে করে এটার সমাধান খুঁজবো। 2য় নাম্বার কথা হলো কি, আমার ওই পরিমাণ ইয়ে ছিল না, আপনার এই একাডেমি ছিল না যে আমি কোনো ট্রেনের কাছে গিয়ে শিখবো। এবং তৃতীয়ত কথা হলো যে এরকম অ্যাভেলেবেল আমার ইয়েও ছিল না, কম্পিউটার অপারেটর ছিল না যে আমি তাদের থেকে জিজ্ঞেস করব, জানবো। এক কথায় এই একটা সমস্যার কারণে আমার অনেক অনেক বই ডাবল ডাবল লিখে লেগে,
এই একটা সমস্যা। দেখেন আপনার কম্পিউটার যদি হঠাৎ করে এমন হয়, আপনি কি করবেন? পাগল হয়ে যাব। আপনি হাজার কাইটাও, যেমন আমি এটাকে কাটলাম, ইয়ে করলাম, কিন্তু আপনি বর্ণমালা কেটে যাবে, কিন্তু সমাধান হবে বিশাল বড়। আমার জীবনের মানে একটা বড় অভিজ্ঞতা আপনার থেকে শেয়ার করলাম, যেটা একটা দুটো না, একাধিক কাজ আমার এই সমস্যাটা হয়েছে। তখন তো এইভাবে ইয়ে করতাম, হঠাৎ করে এই কমান্ডটার মধ্যে পড়ে যেত, হঠাৎ করে এই কমান্ডটার মধ্যে কি পড়ে যেত, যার কারণে আমার এই জিনিসটা আমি খুঁজে মানে সমাধান করতে পারতাম না। লাস্ট আবার কম্পোজ করতাম রাত জেগে। এমন কিছু কাজ ছিল আমার। ঠিক এটা কেন তৈরি করেছে তারাই ভালো জানে, এটা কেন তৈরি করেছে তারা ভালো জানে, বাকি এতটুকু আমরা বুঝতেছি, এটা হলো স্পেসিং যে গ্যাপ গুলো আছে, এই গ্যাপ গুলোকে এটা মাইনাস, যুক্ত বর্ণ যেগুলো আছে এগুলোকে মার্ক করে। বিশেষ কি ফায়দা এখনো পর্যন্ত আমি নিজে জানি না। যদি কখনো এই ধরনের সিচুয়েশনের মধ্যে পড়ে যান, তখন আপনাকে বুঝতে হবে যে আমাকে শো অবলিক হাইড কমান্ডের মধ্যে ক্লিক করে গেছে। আর কখনো যদি পড়ে যান, আর এই কমান্ডটা যদি আপনার জানা নাও থাকে, এতটুকু জেনে রাখেন যে এই স্ক্রিনশট আপনার মোবাইল, আমাদের যে গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপ, জি আপনাদের গ্রুপ আছে না, এই জি ক্লাসের গ্রুপে কিন্তু থাকবে আজীবন। কারণ যতদিন পর্যন্ত মেসেঞ্জার গ্রুপটা নষ্ট না হয় ততদিন পর্যন্ত থাকবে। যেমন আজ থেকে 5 বছর আগে যারা প্রথম বেচ করেছেন, তাদের কিন্তু এখনো ওই গ্রুপটা আছে। তারা যে কোনো ধরনের তথ্য এখানে আদান প্রদান করে। আপনাদের এই গ্রুপটাও কি থাকবে, আজীবন বহাল থাকবে, অ্যাক্টিভ যতদিন থাকবে। নষ্ট না হবে। তো আপনি লাইফ টাইম কিন্তু একটা সাপোর্ট পাচ্ছেন। লাইফ টাইম কি পাচ্ছেন? জি, সাপোর্ট। সাপোর্ট। যে এই কোনো ধরনের প্রবলেম যদি পড়েন, স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন, কোনো না কোনো ভাই আপনাকে রিপ্লাই দিবে। আমি যত ব্যস্ত থাকি না কেন, কোনো না কোনো ভাই। আপনাদের গ্রুপের মধ্যে শুধু যে আপনাদের সাথী ভাইরা আছেন এমন কিন্তু না, আমাদের কিন্তু সিনিয়র জুনিয়র অনেক দায়িত্বশীল গণ ওখানে আছে। জি জি কথাবার্তা, মেসেজ করা, এগুলোর থেকে সতর্কতা অবলম্বন করবেন, এমন যাতে না হয় পুরো দায়িত্বশীলকে হিট করে কথা বলা হয়েছে, অথবা বা নিজেরা নিজেরা আমরা আলোচনা করলাম যার দ্বারা তারা কষ্ট পেয়েছে। কেননা যারা এখানে দায়িত্বের মধ্যে আছেন তারা কিন্তু তাদের জীবনের একটা সময় এখানে ব্যয় করেন শুধুমাত্র লিল লাগে একমাত্র আল্লাহর জন্য। কোনো ধরনের বিনিময় কমিটি ক্লাব থেকে পায় না, এবং কমিটি ক্লাব তাদেরকে বিশেষ কোনো কিছু দেওয়ার মতো তাদের ওই অর্থ বা তাদের কোনো ইয়ে নেই, সাপোর্ট নেই, দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি নেই। এই জন্য কথাবার্তা বলার সময় চেষ্টা করব আমরা এমন কথা না বলি বা যার দ্বারা অন্যরা কষ্ট পায়। আমাদের সাথী ভাইরা যাতে কষ্ট না পায় সেটা তো অবশ্যই খেয়াল রাখবো, ওইটাও যাতে না হয়। তাহলে আমরা এখানে যে প্যারাগ্রাফ সম্পর্কে জানলাম, এই সকল কাজ কিন্তু বিদ্যুৎ প্রেরণ করছে, তাই না? জি। নেক্সট, এখানে দেখতে পাচ্ছেন আমার স্টাইল, এখানে দেখতে পাচ্ছেন আমার স্টাইল। হ্যাঁ, এই স্টাইলটা সাধারণত আমরা ব্যবহার করি হলো আমাদের কাজগুলোকে সহজ করার জন্য। কি করার জন্য? সাহস করার জন্য। কিছুক্ষণ আগে বলেছিলাম আপনাদের যে আমি আমার কর্মজীবনে আমি কাজ করতাম অল্প, ব্রেন খাটিয়ে কাজ উঠাইতাম। তার মধ্যে থেকে একটা পয়েন্ট ছিল, আপনাদেরকে সিরিয়াল একটা বুঝাইলাম। জি অন্যদেরকে যদি সিরিয়ালের কাজ দেওয়া হতো, সেই সিরিয়ালের কাজটার মধ্যে অনেকেই এরকম সময় ব্যয় করত। আবার মেকআপের মধ্যে গিয়ে আসে, মেকআপ। মেকআপ মানে হলো যিনি বইটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করেন তাকে মেকআপ ম্যান বলে, এবং তিনি যে সাজগুজ করেন সেই সাজগুজটাকে মেকআপ বলে। খেয়াল করেন, আপনি যখন পাবলিকেশন সেক্টরে কাজ করবেন, তখন আপনাকে তো জিজ্ঞেস করবে তুমি কি মেকআপ পারো। আপনার যদি এটা জানা না থাকে তাহলে আপনি বলবেন কি, না যা পারি। জি আপনাকে ডিরেক্ট বলবে তুমি যে মেকআপই না পারো তাহলে কিসে কাজ করবো। বুঝতে পেরেছেন? জি ঠিক এই মেকআপ করার ক্ষেত্রে গিয়ে কিছু সূক্ষ্ম কাজ আছে, যে কাজগুলো আপনার জেহানে থাকলে আপনি কাজ করতে পারবেন অল্প সময়ে অনেক।
অল্প সময়ে অনেক। এমনও হতে পারে কিছু কিছু অপারেটর আছেন যারা একদিনে এরকম 40-50 ফর্মা 40-50 ফর্মা মেকআপ করেন, মেকআপ দেন। 40-50 ফর্মা সর্বনিম্ন। একজন অভিজ্ঞ অপারেটর সর্বনিম্ন কি 40-50 ফর্মা কি করতে পারেন, মেকআপ করতে পারেন। দিতে পারেন। তো সেই মেকআপটা 40-50 ফর্মা যে মেকআপটা দেন, এত দ্রুত কিভাবে দেন? মেকআপের কিছু ইয়ে আছে। এখন মেকআপ যেহেতু আসছে তার মানে ফর্মার বিষয়টা আসছে। ফর্মার যেহেতু বিষয় আসছে, ফর্মাটা ক্লিয়ার হবে। প্রতি 8টা পৃষ্ঠায় একটা ফর্মা হয়, প্রতি 8টা পৃষ্ঠায়। এখানে কয়টা পৃষ্ঠা আছে? দুইটা। হ্যাঁ, দুইটা। এখন বলেন কয়টা পৃষ্ঠা? এখন 9টা মানে। 8টা আছে। 7টা? 7টা। এখানে দেখেন 8টা পেজ, কয়টা পেজ? 8টা। এই 8টা পেজ কম্পিউটার একসাথে বা ছাপাখানা হিসেবে এই 8 পৃষ্ঠাকে একটা ফর্মা বলা হয়। কি বলা হয়? ফার্মা। ফর্মা। ফর্মা। কম্পিউটার যারা ছাপাখানার কাজ করবেন ভবিষ্যতে চিন্তা করেছেন, তাদের যেখানে প্রথম সবক হলো ফর্মা। প্রথম সবক কি? ফার্মা। এটাকে যদি বলা হয় যে তুমি আমাকে কম্পোজ করে দিবা, প্রতি ফর্মা কত নিবা, প্রতি পৃষ্ঠা হিসেবে কম্পোজ হয় না তখন, তখন ফর্মা ভিত্তিক হয়। আবার যারা সম্পাদনা করে তাদের ক্ষেত্রে বিল হয় ফর্মা সিস্টেমে, না। ফর্মা সিস্টেমে। তো প্রতি 8টা A4, প্রতি 8টা A4 মানে হলো এখানে আমার যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা হলো A4। প্রতি 8 পৃষ্ঠা এক ফর্মা, আবার প্রতি 16 পৃষ্ঠা এক ফর্মা, আবার প্রতি 32 পৃষ্ঠা এক ফর্মা, আবার প্রতি 64 পৃষ্ঠা এক ফর্মা, আবার প্রতি 4 পৃষ্ঠা এক ফর্মা। বুঝাইতে পারলাম? জি। 4, 8, 16, 32, 64। 4, 8, 16, 32, 64। 64। যেমন বোখারি শরীফের 4 পৃষ্ঠা এক ফর্মা। যেমন বোখারি শরীফের 4 পৃষ্ঠা কি এক ফার্মা। এক ফর্মা। বোখারি শরীফ বোঝেন তো, মূল বইগুলো, বোখারি শরীফের মূল কিতাবগুলো, বড় বড় কিতাব, যারা বোখারি শরীফ বা যারা যেমন গেছেন তারা দেখেছেন। আর যদি আপনি বলেন যে আমাদের যে স্কুল কলেজে যে বইগুলো আছে, এই বইগুলোর 8 পৃষ্ঠা এক ফর্মা। আর যে আমরা উপন্যাস পড়ি, উপন্যাসের 16 পৃষ্ঠা এক ফর্মা। আর যে আমরা দোয়ার বইগুলো পড়ি, এই দোয়ার বইগুলো 32 পৃষ্ঠা এক ফর্মা। আরেকটা আছে হলো মঞ্জিল সাইজ, মঞ্জিল। জি জি। পকেট দুই ধরনের হয়, একটা মঞ্জিল সাইজ আর একটু বড়। একটু বড় যেটা সেটা 32 পৃষ্ঠা পৃষ্ঠা এক ফর্মা। মঞ্জিল হলো 64 পৃষ্ঠা এক ফর্মা। বুঝতে পারলাম? জি ওস্তাদ জি। তাহলে এই ফরম্যাটটা কেন বলেছি, যেহেতু আপনি ফরম্যাট রিলেটেড একটা প্রোগ্রাম শিখছেন, তো এটা আপনার যেখানে দিয়ে রাখলাম, কিন্তু এটার বিস্তারিত বিবরণ মূলত গ্রাফিক্স আলোচনা, গ্রাফিক্স কোর্সের মধ্যে। কারণ এটার সাথে পরিপূর্ণভাবে জড়িত গ্রাফিক্স কোর্স। আপনাদের কিছুটা ধারণা থাকা দরকার, যেহেতু এটা আপনাদের সাথে কিছুটা কি মিল আছে। আপনি যখন কম্পোজে কাজ করবেন, আপনি যখন পাবলিকেশন সেক্টরে কাজ করবেন, তখন অবশ্যই আপনাকে ফর্মেট সম্পর্কে জানতে হবে। সেই ফর্মার জন্য আপনাকে বেসিক ধারণাটা দিলাম। 8 পৃষ্ঠা এক ফর্মা, 4 পৃষ্ঠা এক ফর্মা, 16 পৃষ্ঠা এক। সাধারণত এই 3 ক্যাটাগরির কাজ আপনার আসতে পারে। চতুর্থ কাজ আসতে পারে 32 পৃষ্ঠা। 64 পৃষ্ঠার কাজ খুব কম, 1000-এর মধ্যে 1% পাওয়া কঠিন। আসেন, সেই মেকআপের কাজগুলোর মধ্যে আমরা কিছু কাজ আমরা শর্টকাট ভাবে সেটিং করে রাখি। যেমন আমার এই শিরোনাম, একটা বইয়ের সকল শিরোনাম কিন্তু এক সাইজ থাকে, এবং এটাই স্ট্যান্ডার্ড। আপনি এক একটা শিরোনামের মধ্যে এক একটা সাইজ দিবেন, এক একটা ফন্ট দিবেন, এটা কিন্তু স্ট্যান্ডার্ড। একটা বই
মানুষ তাকিয়ে থাকবে তখন, যখন সাধারণের মধ্যে আপনি এটাকে অসাধারণ করে তুলবেন। একটা বইয়ের দিকে মানুষ কখন তাকিয়ে থাকবে? সাধারণের উদাহরণ পেলে। সাধারণ কাজের মধ্যে অসাধারণ করে ফুটে তুলবে। অনেক মানুষ দেখবেন যে মানে ফর্সা, কিন্তু তাকে দেখতে মানে এতটা ইয়া মনে হয় না। আবার অনেক কালো মানুষকে দেখবেন যে দেখতে খুব স্মার্ট, দেখতে খুব তার সুন্দর। তার ইয়া কি সেটা হলো কালোর মধ্যে অসাধারণ। সুন্দর হইলেই, রং দিলেই যে সে সুন্দর হয়ে যাবে, মানে আপনার একটি উন্নত ডিজাইন হয়ে যাবে বা উন্নত কাজ হয়ে যাবে, এমন কিন্তু না। তো ঠিক আমাদের বইগুলোর সেটিংস এর মধ্যে আমাদের এটা মাথায় রাখতে হবে, এক একটা জায়গার মধ্যে এক এক ধরনের ফন্ট ব্যবহার করা, এক একটা জায়গার মধ্যে এক একটা সাইজ ব্যবহার করা, এটা না। আমি একটা বই যখন সেটিং করব, মেকআপ দিব, সেই সেটিং বা মেকআপের মধ্যে আমার শিরোনাম কি হতে পারে, সাব শিরোনাম কি হতে পারে, ম্যাটার সাইজ কত হতে পারে, ম্যাটারের কোন ফন্ট হতে পারে, তারপরে শিরোনামের কোন ফন্ট হতে পারে, এগুলো আমাকে প্রথমে এক দুই পেজ বা এক দুই ফর্মা সেটিং করে আমার ওই বইয়ের মালিককে দেখিয়ে কনফার্ম করতে হবে যে দেখেন এই সাইজ, এইটার শিরোনাম সাইজ হলে এত, এটার ম্যাটার সাইজ হলো এত, এবং এটা অমুক ফন্ট, দেখেন সব ঠিকঠাক আছে কিনা। আপনার ক্লায়েন্ট আপনার বই দেখবে, দেখার পর হয়তো বলবে ভিতরের ম্যাটার গুলোকে একটু ছোট করে দাও, একটু বড় করে দাও, এক সাইজ ছোট করো, এক সাইজ বড় করো। এরপর আপনাকে বলবে এই ফন্টটা এটা নয়, আরেকটা ফন্ট দাও, ফন্ট সাইজ এত দাও, ফন্টটাকে বোল্ড করো। তার মানে আপনি শিরোনামের সাইজ, সাব শিরোনামের সাইজ, ভিতরে ম্যাটার সাইজ সবকিছু পেয়ে যাচ্ছেন। তাহলে কয়টা সাইজ হলো বলেন? শিরোনাম যদি থাকে তাহলে শিরোনাম একটা, সাব শিরোনাম যদি থাকে সাব শিরোনাম সাইজ আরেকটা, আর মূল ম্যাটার সাইজ হলো আরেকটা। তাহলে তিনটা সাইজে পুরো ডিজাইনটা আপনি কমপ্লিট করতে পারবেন। তিনটা সাইজে পুরো ডিজাইনটা আপনি কি করতে পারবেন? কমপ্লিট করতে পারবো। কমপ্লিট করতে পারবেন। তাহলে এই যে সাইজটা আছে, আমি যদি আমার এই জায়গার মধ্যে এটাকে কপি করে নিলাম, ওকে, দেন এই জায়গার মধ্যে আমি আরেকটা শিরোনাম হিসাবে এটাকে তুলে ধরলাম, এখানে দিলাম আমি সবার বাংলাদেশ, এবং সাইজটাকে আমি এটাকে ফরম্যাট পেইন্ট করে আমি এটাকে নিই। তা আমরা যখন কম্পোজ করি তখন আমাদের লেখাগুলো এমন থাকে, শিরোনাম সাব শিরোনাম এরকম বিশেষ কোনো ইয়ে থাকে না, সব গড়হারে আমরা কম্পোজ করে দেই। সর্বোচ্চ যতটুকু করি আমরা হয়তো ভুল করি, কিন্তু দেখেন আমার এরকম শিরোনাম শত শত থাকতে পারে আমার একটা বইয়ের মধ্যে, শত শত থাকতে পারে। হতে পারে। আপনি যদি এই শিরোনামটাকে প্রত্যেকটার মধ্যে যাইয়া ফন্ট চেঞ্জ করা, ফন্ট সাইজ চেঞ্জ করা ব্যবহার করতে যান, 100টা শিরোনামের জন্য যদি আপনি 30 সেকেন্ড করে সময় নেন, তাহলে ক মিনিট লাগবে? 50। 100টার জন্য যদি 30 সেকেন্ড করে নেন তাহলে কমপক্ষে 8 ঘন্টা লাগবে, 30 মিনিট, তাই না? জি। সে আবার ভুল আছে? না। তাহলে এই যে আপনি 8 ঘন্টা সব কিছু করলেন, 8 ঘন্টা কাজটা তো আপনি 5 মিনিটে করতে পারেন। কিভাবে? যেমন আপনি এই সেটিংটা যদি আপনি এইখানের মধ্যে সেট করে রাখেন, তাহলে আপনি শুধুমাত্র যাবেন আর ক্লিক করবেন, যাবেন ক্লিক করবেন, যাবেন ক্লিক করবেন, এই একটা সুরত। আরেকটা সুরত হলো ফাইন্ড এর মাধ্যমে শুধু শব্দ খুঁজে বের করবেন, রিপ্লেস করবেন। এই যে কাজটা 8 ঘন্টা লাগবে, সেই কাজটা 5 থেকে 10 মিনিটে শেষ করবেন। বাকি 20 মিনিট সেভ হলো কিনা? জি হলো। এটার এই সাইজটা আমি তৈরি করলাম, ফন্ট সাইজ, ফন্ট, বোল্ড, তিনটাকে চেঞ্জ করে
একটা সাইজ আমরা তৈরি করলাম। এবার দেখেন আমি নিচের দিকে যাব, এখানে কিছু স্টাইল যে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের বোল্ড ভাবে থাকে। আমরা এখান থেকে যে মোর অপশন আছে সেখানে যাব, সেখানে গিয়ে সিলেকশন এজ এ নিউ কুইক স্টাইল আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা নাম দিয়ে দিই, যেমন আমরা এখানে নাম দিলাম হেডলাইন। ওকে, জি। এরপর আমরা ক্লিক করলাম ওকে বাটন। দেখেন হেডলাইন। এবার দেখেন আমি আমার লেখাটাকে সিলেক্ট করলাম হেডলাইন, হুম, হুম। লেখাটা ক্লিক করলাম কি হেডলাইনে এমন একটা কাজ। চলে ক্লিক। আসছে। তাহলে আমার যে ফন্ট সাইজ চেঞ্জ করা লাগে, ফন্ট পরিবর্তন করা লাগে, বোল্ড করা লাগে, কিছু করা লাগতেছে না। না না, আলহামদুলিল্লাহ। তুই এইভাবে আপনি একটা 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 করে সবগুলো আপনি কি করবেন, ক্লিক করবেন, সিলেক্ট। এটা শিরোনাম কেন? তাহলে এখন দেখেন ভিতরে সাইজ হতে পারে, হয়তো কোম্পানি আপনাকে বলতে পারে যে এটা 13 দাও, এটা কি দাও, 13 দাও। তাহলে এখন আপনি 13 দিলেন, এবং কোম্পানি আপনাকে বললো যে এটার প্যারা রাখো একটু উপরের দিকে, গ্যাপ রাখো। কি রাখো, গ্যাপ রাখো। গ্যাপ রাখার কমান্ডটা আমরা এখনো শিখে নেই, তবু আপনাদেরকে দেখাচ্ছি। প্যারাগ্রাফের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখানের মধ্যে থেকে দিয়ে দিই স্পেসিং গ্যাপ। এখান থেকে আমরা দিয়ে দিলাম ধরেন 5। কি দিলাম, 5। 5.5 মানে হলো আমার এই যে প্যারাটা, এই প্যারাটা দুটো প্যারার মিডলে একটা গ্যাপ রাখি, এটা হলো লাইনের গ্যাপ। সেটা আমরা শিখেছি এখান থেকে, জি। কিন্তু প্যারার গ্যাপটা আমরা এখন শিখে নিই। কেন? এটা ভিতরে গিয়ে আমরা অ্যাডভান্স আসেন। এই যে আমি এখানে এটা ফাইনালি আমার ফাইনাল হয়ে গেল, আমার মালিক আমাকে বলল যে এখানে যেভাবে সাইজ আছে, যে গ্যাপটা আছে, এই অনুযায়ী পুরো বইটাকে লিখতে হবে। তার মানে আমার এটার একটা ফরম্যাট, এটাও রেডি। এই ফরম্যাটটাও আমি কি করবো, স্টাইল সেট করে নিই। সেদিকে যাবো, দিলাম ম্যাটার। এবার আমার এখান থেকে এ পর্যন্ত সবগুলো ম্যাটার সিলেক্ট সিলেক্ট করার ক্লিক করলাম ম্যাটার। দেখেন আমার কিন্তু সাইজ এটা হয়ে গেছে, প্লাস এই যে মাঝখানে যে গ্যাপটা বেড়ে গেছে। ঠিক আছে, জি। জি জি। একটা প্যারা, এই একটা প্যারার মাঝখানে গ্যাপ বেড়ে গেছে। একসাথে কতগুলো কাজ হয়ে গেল মুহূর্তে। আবার এখান থেকে আমি সিলেক্ট করলাম, যতটুকু পর্যন্ত শিরোনাম আছে ততটুকু পর্যন্ত গিয়ে আবার আমি ম্যাটার ক্লিক। কত সময় লাগতেছে, অনেক সময়। না। না না, অল্প সময়। এই আপনার স্টাইলটা আপনাকে এই কাজগুলো করতে সহযোগিতা সাহায্য। ক্লিয়ার? জি। স্টাইলের পরে দেখতে পাচ্ছেন হলো আমার চেঞ্জ স্টাইল, মানে আমি এখানে কিছু ইংলিশের কিছু ইয়ে আছে, ওইটা চেঞ্জ করার জন্য চেঞ্জ, এগুলো আমার ধরা দরকার নেই। আসেন ফাইন্ড। ফাইন্ডের মধ্যে তিনটা শব্দ পাবেন, তিনটা কমান্ড পাবেন। ফাইন্ড, অ্যাডভান্স ফাইন্ড, কোড। ফাইন্ড, অ্যাডভান্স ফাইন্ড দুটোই সেম। এটা হলো নর্মাল, আপনাকে ক্লিক করলে এই জায়গা থেকে বের করতে পারবেন। আর সেটা অ্যাডভান্সে ক্লিক করলে সেটা একটা টপ আপ বক্স। এই টপ আপ বক্সটা টপ আপ বক্সের মধ্যে আমার কিছু অ্যাডভান্সে কাজ, অ্যাডভান্সের কাজটা আমরা পরে শিখবো। এখন আমরা রেগুলার যেটা, আপনি ফাইন্ড এবং গোটো দুটাই আমি এই জায়গার মধ্যে পেয়ে যাবো। ফাইন্ড, রিপ্লেস, গোটো। ফাইন্ড, গোটো, এবং নিচে দেখতে পাচ্ছেন রিপ্লেস। এই তিনটা কমান্ড একটা টপ আপ বক্সের মধ্যে একসাথে দেওয়া আছে। তিনটা কমান্ড একটা টপ আপ বক্সের মধ্যে কি আছে, দেওয়া আছে। দেওয়া। ফাইন্ড মানে হলো শব্দ খুঁজে বের করা। আপনার এই একটা ফাইলের মধ্যে আপনি একটা শব্দ খুঁজে বের করতে চান। ক্লায়েন্ট আপনাকে বলল, এই আমি দেখেছিলাম মাতৃভূমি তুমি লিখেছিলে যে ভ দুর্গুকার, এখানে দুর্গুকার হবে না, রস্যকার হবে। ক্লায়েন্ট আপনাকে বলল, এখন কোথায় যে আছে শব্দটা ক্লায়েন্ট আপনাকে ফোনে বলে দিল, কিন্তু এই শব্দটা আসলে কোন লাইনে আছে এটা তো আপনাকে খুঁজে বের করতে হবে, তাই না? জি। এই শব্দটা খুঁজে বের করার জন্য আপনি বাইরে থেকে লেখাটা কপি করে এই জায়গায় নিয়ে আসলেন,
অথবা এই জায়গায় লিখে দিতে পারেন, তবে এই জায়গাটা আপনি লিখে দিবেন, এই জায়গার মধ্যে সেই লেখাটা দেখা যাবে না। কেননা বিজয়ের লেখাগুলো কোনো অ্যাপস এর মধ্যে, মোবাইলের মধ্যে, ওয়েবসাইটের মধ্যে সাপোর্ট করে না। আমি এখান থেকে যেহেতু বিজয়তে লিখেছিলাম, এর জন্য আমি এটাকে কপি করে নিলাম, then এখানে পেস্ট করে নিলাম। দেখা যাচ্ছে আমার না, এখানে দেখা যাচ্ছে। এবার আমি শুরুতে গেলাম, ক্লিক করলাম ফাইন্ড। ফাইন্ড কপি, অ্যাডভান্স, ফাইন্ড। আমরা কপি করে ফেলেছিলাম যে আরেকটা, এবার দেখেন ফাইন্ড নেক্সট ক্লিক। ফাইন্ড নেক্সটে যখন ক্লিক করলাম তখন দেখাচ্ছে আমাকে আবার ফাইন্ড নেক্সট ক্লিক, আবার ফাইন্ড নেক্সট, এভাবে আমাকে একটা একটা করে দেখে। ফাইন্ড এর কাজ হলো আমার কোন নির্দিষ্ট লেখা খুঁজে বের করা। এখন আমি মাতৃভূমিটাকে খুঁজলাম, ঠিক আছে, এটাকে রিপ্লেস করতে চাই। কি করতে চাই? রিপ্লেস। মানে মাতৃভূমির এই লেখাটা হয় দূরকার না দিয়ে আমরা দিতে চাই রস্যকার। এটাকে কপি করে নিলাম। এবার আসেন ফাইন্ড এর পর কি আছে? রিপ্লেস। রিপ্লেসে ক্লিক করলে এখানের মধ্যে প্রথম দেখা বলে আপনি ফাইন্ড এর শব্দটা, এখানে আপনাকে লিখে দিতে হবে ফুল শব্দ কোনটা, যেটা আপনার এখানে লেখা আছে। এরপর কারেক্ট যে শব্দটি, মানে সংশোধিত যে শব্দটি, সেটা আপনি এখানে পেস্ট করে দিলেন। ঠিক আছে। জি, এবার দেখেন আমি শুরুতে গেলাম, পেজের শুরু থেকে আমরা কাজটা করি। এখানে আসলাম, এবার আমরা ফাইন্ড নেক্সট ক্লিক করলাম। যখন ফাইন্ড নেক্সট ক্লিক করলাম শব্দটা কিন্তু খুঁজে বের করে দিল, তাই না? জি, আমরা ক্লিক করলাম রিপ্লেস। যখন রিপ্লেস ক্লিক করলাম তখন মাতৃভূমি রিপ্লেস হয়েছে, ঠিক আছে, কিন্তু এর সাথে সাথে আমার বাংলাদেশটা একসাথে হয়ে গেছে। বাংলাদেশটা কি হয়ে গেছে? একসাথে হয়ে গেছে। এটা একটা ভুল, তাই না? জি, একসাথে তো হবে না। তা আমি এখানে রিপ্লেস এর মধ্যে আমি স্পেস ব্যবহার করি নাই, আমি এখানে একটা স্পেস দিয়ে দিই। এবার যখন আমি এবার যখন আমি ফাইন্ডে যাব, তখন যেমন আমাকে বের করে দিয়েছে, তখন রিপ্লেস ক্লিক করার পরেও সংশোধন করে দিবে, কিন্তু শব্দটা অ্যাডজাস্ট হবে না। হয়েছে? কারণ আমার এখানে একটা স্পেস ব্যবহার করা হয় নাই বলে স্পেসটাকে আমার মাইনাস করে ফেলে। আমি এখানে একটা স্পেস বসিয়ে দিলাম, তাই না? এখানে একটা স্পেস না, এখানে জি স্যার। স্পেস একটা গ্যাপ পড়েছে কিনা? একটা গ্যাপ জি পড়ার কারণে এখন আমি রিপ্লেস দিই। Replace, একটা 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 করে আমার রিপ্লেস দিই। এখন দেখেন আমার এই একটা ফাইলের মধ্যে তো আমার এরকম শয়ে শয়ে পেজ থাকতে পারে, পারে কিনা? জি, তো এই যে এতগুলো মাতৃভূমি আমি কতদিনে গিয়ে আমি রিপ্লেস করবো? অনেক সময় লাগবে না? জি, দিলাম দিলাম জি দিলাম স্যার। দিলাম 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 দিতে আসি আমরা শুধু দিতে আসি। তবু এক পৃষ্ঠে শেষ হচ্ছে না। আর যদি রিপ্লেস অল দিই তখন দেখবেন 133। তার মানে হলো এই যে রিপ্লেস অল যখন প্রেস করলাম তখন আমার 133টা রিপ্লেস করে দিয়েছে। তাহলে 133টা যদি আমি রিপ্লেস করতে যেতাম আমাকে 133 বার ক্লিক করা লাগতো। জি, জি স্যার। 133 বার কি করা লাগতো? ক্লিক ক্লিক। করা লাগতো। সেখানে আমি রিপ্লেস। 133 বার ক্লিক না করে আমি রিপ্লেস অল দিই। এখন আপনি যে মাতৃভূমিটা দিয়েছেন, এখন সংশোধন করেছেন, আপনি পরে জানতে পারলেন যে মাতৃভূমি আগেরটাই ঠিক ছিল। তো আপনাকে আবারও কি করতে হবে? ফুলটাকে আগে কপি করে এরপর এই জায়গার মধ্যে আপনাকে পেস্ট করতে, তারপর আপনাকে কারেক্ট শব্দটাকে লিখতে হবে। এটাকে এখন কপি করুন। কপি করার পরে এই জায়গার মধ্যে আপনি কি করে দিবেন? পেস্ট করতে হবে। পেস্ট করে দিবেন। Paste। এবার আপনি শুরুতে চলে যান পেজে, ফাইন্ডে ক্লিক করেন, আপনাকে ইয়ে করলো, রিপ্লেস ক্লিক করলো, সংশোধন হয়ে গেল। রিপ্লেস অল ক্লিক করেন, 142টা আপনাকে ঠিক করবে।
রিপ্লেসের কাজ হলো কি করা? ভুল সংশোধন করা। রিপ্লেসের কাজ কি? ভুল সংশোধন করা। আমার পেজ আছে কয়টা? 9টা। 9টা পেজ। কয়টা পেজ আছে? এখন তো বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে। 100 পেজ হয়ে গেছে। কয়টা বেশি হয়েছে বলো? এখন হচ্ছে 100টা। এখন তো 100 আছে। কত নাম্বার পেজের মধ্যে আমরা আছি বলেন দেখি? 100 100 নাম্বার। নম্বর পেজে। 100 নাম্বার পেজে। জি ভালো করে দেখ। জি 100 নম্বরে। 100 নাম্বার। 99। 100 নাম্বার পেজের মধ্যেই আছি। এখন 99তে আছে উস্তাদ জি। এখন 99। তো এই 99 থেকে যদি আপনি 1 নাম্বার পেজে যেতে চান, 50 নাম্বার পেজে যেতে চান, 40 নাম্বার পেজে যেতে চান, এক কথায় আপনি যে কোনো পেজে যদি আপনাকে যেতে হয়, তাহলে আপনাকে এইভাবে স্ক্রল করে করে যেতে হবে। জি অনেক সময় জি। লাগে। এটাকে আমি নাম দিয়েছি রশি। রশি। এটাকে নাম দিয়েছি কি? রশি। মানে রশি বেয়ে বিল্ডিং এ ওঠা। রশি বেয়ে বিল্ডিং এ ওঠা। আর আমার যে মাউসের যে চাকাটা আছে সেটার নাম দিয়েছি সিঁড়ি। কি নাম দিয়েছি? সিঁড়ি। সিঁড়ি। মানে এটা রশি থেকে আর একটু দ্রুত গতিতে ওঠা যায়। রশি থেকেও আরো দ্রুত গতিতে কি করা যায়? ওঠা যায়। ওঠা যায়। অর্থাৎ দ্রুত যাওয়া যায়। আর আরেকটা কাজ আছে, সেটা হলো গতি, যেটা হলো রকেটের গতিতে লিফটের মতো চলে যাবে। লিফটে করে রকেটের গতিতে চলে যাবে। আপনি যত নাম্বার পেজে যাবেন, কত নাম্বার পেজে যাবেন বলেন? 10। 10। 10 যাওয়ার পর আপনি গোটো ক্লিক করেন, দেখেন 10 চলে গেল। জি 10 নম্বরে আছি। আপনি যদি বলেন 50 নাম্বার পেজে যাবেন, 50 ক্লিক করার পর গোটোতে ক্লিক করেন। আপনি যদি বলেন যে যাবেন 99 পেজ, 99 ক্লিক করার পর কিবোর্ড থেকে ইন্টার দেন। গোটোতে ক্লিক করা আর কিবোর্ড থেকে ইন্টার দেওয়া সেম কাজ। গোটো ক্লিক করতে সময় লাগবে। আপনি যদি এখানে ক্লিক করেন এক, ইন্টার দেন, মুহূর্তে চলে যাবে, তাই না? জি আপনি যদি এখানে এসে, আপনি যদি এই গোটোর মধ্যে এসে যদি কোনো কিছু না লিখেন বা না লিখেন, আপনি এসে বসে আছেন আর বলতেছেন যে আমাকে লিফট নিয়ে যাবে 100 নাম্বার পেজ, হবে না। কখনো নিয়ে যাবেন, কখনো নিয়ে যাবেন। আপনাকে নিয়ে যাওয়ার জন্য আপনাকে নাম্বার টাইপ করতে হবে। 10 নাম্বার পেজে যাব, গুড। 10, কয় তলায় যাবো স্যার সেটা তো নির্ধারণ করতে হবে। 10 লিখে গোটো দেওয়া। আপনি যদি এখানে বসে থাকেন, আপনার যদি বক্সের মধ্যে বসে থাকেন, সারা রাত পার হয়ে গেল, আপনাকে কি করবে না, ওই জায়গার মধ্যে নিয়ে যাবে না। ঠিক ওই গল্পটার মতো, যে গল্পটা হলো গ্রাম থেকে শহরে আসলো এক ভদ্রলোক। গ্রাম থেকে কি শহর চাষি। এখন শহরে এসে যখন বড় বড় বিল্ডিং গুলো দেখতে পেল, আর উপরে কাপড় চোপড় দেখতে পেল, নিচ থেকে তাকালে উপরে কাপড় চোপড় দেখা যায় জানালার পাশে। চিন্তা করতেছে, মানুষজনও দেখা যায়, তো চিন্তা করলো আল্লাহ যখন পাঠাইলো দুনিয়াতে আমাদেরকে, আদম মনে হয় প্রথম বিল্ডিং এ ছিল, তারপর গিয়ে নিচে আসছিল, যার কারণে আমাদের জন্ম। এই কথাটা ভাবতে ভাবতে সে নিচে একজনের সাথে দেখা হয়ে গেল। সেই লোকটা ছিল ওই বিল্ডিং এর দারোয়ান। কি ছিল? দারোয়ান। বিল্ডিং এর দারোয়ান ছিল। দারোয়ানকে জিজ্ঞেস করলো যে ভাই, এই যে উপরে মানুষগুলো থাকে, এই মানুষগুলো খায় কি, ওরা ব্যবহার কিভাবে চলে? তখন ওই দারোয়ান বলল, সাধারণত দারোয়ানের পাশে লিফট লিফট থাকে। লিফট গুলো কোথায় থাকে? দারোয়ানের দারোয়ান পাশেই। যেখানে থাকে তার আশপাশে লিফট থাকে, তাই না? তো লিফট, তখন লিফটের দরজা ছিল খোলা। তো দারোয়ান বললো ওই যে ঘরটা আছে না, ওখানে গেলে আপনাকে উপরে নিয়ে যাবে। আমি সে তো মহা খুশি, আমি উপরে যাব। লিফটের ভিতরে ঢুকলো, দরজা কিন্তু তখন কি ছিল? খোলা। বলা। ভিতরে ঢোকার পরে সে উপরের দিকে তাকায় দেখলো লাগানো, কোনো রশিও নাই, সিঁড়িও নাই যে আমি উপরে উঠবো। ডান দিকেও লাগানো, বাম দিকে লাগানো, পেছন দিকেও লাগানো। শুধুমাত্র যেখান দিয়ে সে প্রবেশ করলো
ঢুকলো, এই জায়গাটা শুধু খোলা। তো সে চিন্তা করলো যে আমার এই শহরের মানুষ বোকা বানাচ্ছে, আমি কি চালাক না, যে আমি এটা কিভাবে সম্ভব যে এই ঘর আমাকে উপরে নিয়ে যাবে। এই তো উপর দিয়েও লাগানো, সাইডেও লাগানো, সব দিকে লাগানো। তখন সে ভয় পেয়ে গেল, বের হয়ে গেল। তো বের হতে না হতেই এক ভদ্রলোক ভিতরে ঢুকে গেল লিফটে। এক ভদ্রলোক যখন ঢুকলো তখন সে ঢোকার সাথে সাথে দরজা লাগিয়ে গেল। ঢোকার সাথে সাথে দরজা কি হলো, লেগে লেগে গেল। গেল। তখন দরজা লেগে গেল, সে চিন্তা করলো আমি ঢুকলাম দরজা লাগলো না, এবারটা ঢুকতে দরজা লাগিয়ে গেছে, আচ্ছা ঠিক আছে লোকটা বের হোক। লোকটা বের হলে জিজ্ঞেস করব সে ভিতরে কি করছে। এখন কিছুক্ষণ পরে দরজাটা খুলে গেল, বের হয়ে আসলো একটা মহিলা। তারপরে কি, মহিলা। মহিলা। সে তো হাসি খেয়ে গেল, কিরে, ঢুকলো পুরুষ, বের হইলো মহিলা। আমি ঢুকলে কি হতো এই কথা বলে সে করবে কি? আপনি যদি এখানে লিফটের এই বক্সের মধ্যে এসে বসে থাকেন, আপনারও পরিস্থিতি হবে তার মতো। ঠিক আপনার পরিস্থিতি হবে কি, ওই লোকের মতো। যে কি রে, পুরুষ ঢুকলো মহিলা বেরোলো। আসলে কি পুরুষ ঢুকলো মহিলা বেরোছে, নাকি জি ওকে না। কমান্ড দেওয়ার পরে লিফট ওই জায়গায় গেছে, আবার ওই জায়গা থেকে একজন মহিলা নিচে নেমে আসবে। কিন্তু সে এই জিনিসটা কিছুতেই বের করতে পারলো না। এই ঘরটা তাকে নিয়ে যাবে, এটা বাটন প্রেস করতে হয়। প্রেস না করলে সে তাকে ওই জায়গায় নিয়ে যাবে না। এই ফাইন্ডের গোটোর কাজটাও সেম। আপনাকে এখানে লিখতে হবে, গোটোতে ক্লিক করতে হবে, তবেই আপনাকে আপনার গন্তব্য পেজের মধ্যে নিয়ে যাবে। ক্লিয়ার? একদম। জি স্যার। এবার আসেন সর্বশেষ কমান্ড, সিলেক্ট। এটার মধ্যে আমরা সিলেক্ট করা শিখেছিলাম, মাউসের মাধ্যমে এভাবে ড্র্যাগ করে, তাই না? মাউসের এই জায়গাতে ক্লিক করে ধরে রাখলাম, ডান দিকে সোজা টান দিলে এটা কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে গেল। অথবা এই শব্দের উপর যদি আমরা দুইবার ক্লিক করি কি হবে, শব্দটা সিলেক্ট একটু হয়ে গেল। সিলেক্ট হয়ে গেছে। আর যদি আমরা তিনবার ক্লিক করি প্যারা। প্যারাডা সিলেক্ট পুরো প্যারাটাই সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট এগুলোকে সিলেক্ট, এখানে যে দেখতে পাচ্ছেন সিলেক্ট, এই সিলেক্ট অল মানে হলো আমি এক ক্লিকে আমার যে 100 পেজ এই ফাইলের মধ্যে ওপেন করা আছে সকল লেখাগুলোকে আমি এক ক্লিকে কি করতে পারলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করলাম। এক ক্লিকে কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করলাম। কিছুক্ষণ আগে যে আপনাদেরকে দেখাইলাম 9 পেজ, মুহূর্তের মধ্যে যে আমি 100 পেজ করে ফেললাম, সেটা আমি একসাথে সিলেক্ট করার পরে কপি পেস্ট দিলাম। কপি পেস্ট যখন 2-3 বার দিলাম তখন 100 পেজ হয়ে গেল। যেমন আমি 100 পেজকে যদি কপি করি, 100 পেজ কি করলাম, সিলেক্ট করার পরে কপি করলাম। এবার যদি আমি পেস্টে দুইবার ক্লিক করি তাহলে কত পেজ হবে, 1900 হয়ে গেছে। 300 হয়ে গেছে। হ্যাঁ 300 হয়ে গেছে। প্রায় 200, 300 না। 200, হ্যাঁ। 200 স্যার, 200। আবার যদি ক্লিক করি 300 প্রায়। 298। 98। তাহলে এই যে দেখেন আমি যে একসাথে 100 পেজ সিলেক্ট করলাম, কপি করার কারণে আমি যখন ক্লিক পেস্ট করি এখন একসাথে পেস্ট হচ্ছে 100 করে। এখন একসাথে পেস্ট হচ্ছে কটা করে, 100 করে। আবার সিলেক্ট অল ক্লিক করলাম, কিবোর্ড থেকে ডিলিট দিলাম, তাহলে আমার সকল পেজ কি হয়ে গেল, চলে গেল। ডিলিট হয়ে গেল। আমি যদি ফিরে আনতে চাই আমি ক্লিক করব আনডু, দেখেন আমার সবগুলো পেজ চলে আসবে। 298 পেজ আমার এখানে মধ্যে। এটা হলো আমার সিলেক্টেড। সিলেক্ট অবজেক্ট, এটা যখন আমরা ইনসার্ট মেনু শিখবো তখন বুঝতে পারবো। অবজেক্ট মানে হলো আমরা সাধারণত লেখা প্লাস টেক্সট, লেখা প্লাস কি টেক্সট। এই টেক্সট বলতে সে টেক্সট বলি নাই, টেক্সট মানে তো আমার লেখাগুলো, টেক্সট বক্স, অর্থাৎ আমার কিছু বক্স থাকে, বক্স ক্যাটাগরি কিছু কাজ থাকে, ওই কাজগুলোকে অবজেক্ট বলা হয়। কি বলা হয়,
অবজেক্ট। অবজেক্ট। আপনি লেখা যেমন সিলেক্ট করতে পারতেছেন, অবজেক্ট গুলোকে আপনি সিলেক্ট করতে পারবেন। যখন অবজেক্ট সম্পর্কে আলোচনা করব তখন এই সম্পর্ক আলোচনা। এটা হলো আমাদের হোম মেনুর বিস্তারিত আলোচনা। কোনোটা থেকে কোনোটা কম নয়, কোনোটা থেকে কোনোটা কি নয়। কম নয়। প্রত্যেকের পাওয়ার দেখেছেন, প্রত্যেকের কি দেখেছেন, পাওয়ার। দেখেছেন। একজনের জামাল গোটা খাওয়ায় সবাইকে মাথা গরম করে দিল। কি করলো? একজনের জামাল গোটা খাওয়াইয়া সব মাথা নষ্ট করে দিল। আবার আরেকজনে কি করলো? আনসিরিয়ালের কাজগুলোকে সিরিয়াল করে দিল। আবার আরেকজন কি করলো? লেখার পয়েন্ট আকারে নাম্বারিং বসিয়ে দিল। এক একজন এক একটি কাজ করে, এক একটি কমান্ড এক ধরনের কাজ। ক্লিয়ার? জি। আগামী ক্লাসে আমরা আলোচনা করবো ইন্টারনেট। তো আমরা খুব দ্রুত এগিয়ে যাচ্ছি, অবশ্যই দ্রুতই আমাদেরকে ধরে নিন। আজকে ক্লাস এ পর্যন্ত, তার প্রশ্ন থাকলে করতে পারেন।